আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মাঝে মধ্যে কিছু 50 সেঞ্চুরি সমান হয়ে যায় এবং সেটা যদি টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। নাজমুল হোসেন শান্তর ওভারঅল টেস্ট ক্যারিয়ারটার দিকে যদি তাকাই আমরা কিন্তু দেখব যে তার 50-র চেয়ে সেঞ্চুরির সংখ্যা অনেক বেশি এবং সেটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয় যে তার কনভার্সন রেটটা খুবই অসাধারণ স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং এর আগে 42টা টেস্ট যেটা খেলেছেন যেখান থেকে প্রায় 2,500-এর উপরে রান তার রয়েছে, 33.49 অ্যাভারেজ ছিল তার এই টেস্টের আগে, সেখানে 9টা সেঞ্চুরি 6টা 50 আছে। আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি তার সপ্তম টেস্ট 50টা কমপ্লিট করলেন, যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে তার প্রথম। এবং সেই সাথে এই ইনিংসটাকে আসলে 3 অঙ্কের কোটায় পৌঁছে নেওয়ার জন্য আমরা বেশ আশাবাদী ছিলাম, কারণ নাজমুল শান্ত যখনই 50টা ক্রস করে যান, 70-80-তে চলে যান, সেখান থেকে খুব রেয়ারলি তিনি আউট হন। এই ইনিংসটাকে তিনি 3 অঙ্কের কোটায় নিয়েই যান। তবে এ যাত্রায় ব্যাপারটা কিন্তু কাজে দেয়নি। শান্ত 84 রান করে দ্বিতীয় নতুন বলে হেজেলউডের এগেনস্টে স্মিথের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নিয়েছেন। বাট সেই ইনিংসটা যে খেললেন তিনি, প্রথমত যখন তানজিদ তামিমের সঙ্গে তাকে পার্টনারশিপটা করতে হলো, যখন মমিনুল আউট হয়ে গেলেন, 4-এ নামলেন তিনি, প্রেশার কিন্তু ছিল বাংলাদেশের ওপর আজকে দ্বিতীয় দিনের ফার্স্ট সেশনে যে কিভাবে অস্ট্রেলিয়ানদেরকে ফেন্ড অফ করতে হবে, কারণ তারা খুব তেড়ে ফুরে আসছিলেন। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হেজেলউড সবাই দারুণ বোলিং করছিলেন। বাট শান্ত এসে যে কাজটা করলেন, তানজিদ তামিমের কাজটা খুব সহজ করে দিয়েছেন বাই ব্যাটিং অ্যাগ্রেসিভলি। এবং তার স্ট্রেট ড্রাইভগুলো খুবই অসাধারণ ছিল। ফুলার লেন্থের বল করতে বাধ্য করেছেন, কারণ বাইরের বল তিনি ছেড়ে দিচ্ছিলেন। এবং ফুল লেন্থে যখনই বল আসছে স্টাম্পের মধ্যে তিনি স্ট্রেট ড্রাইভগুলো খেলেছেন, মিড অফের পাশ দিয়ে, মিড অনের পাশ দিয়ে, সেখান থেকে বেশ কিছু বাউন্ডারি, বেশ কিছু রান তিনি কিন্তু বের করে নিতে সক্ষম হয়েছেন। শুরুর দিকে একটা ফাস্ট স্টার্ট শান্ত এনে দিয়েছেন এবং রানটা যখন টিক করতে থাকে অস্ট্রেলিয়ানরা, তখন কিন্তু একটু ফিল্ডারদের ছড়িয়ে ছিটিয়ে রাখা শুরু করে, কারণ তারাও বুঝতে পারছে যে বাংলাদেশ লিড পেয়ে যাচ্ছে, লিডটা লম্বা হয়ে গেলে তাদের জন্য বিপদ। রান আটকানোটাও ইম্পর্টেন্ট উইকেট নেওয়ার পাশাপাশি। এবং অস্ট্রেলিয়াকে আমরা সাধারণত কোনো টেস্ট ম্যাচে এতগুলো বোলারকে বল করাতে কিন্তু দেখি না, কিন্তু শান্ত এবং তানজিদ তামিমের পার্টনারশিপটা অস্ট্রেলিয়াকে বাধ্য করেছিল নতুন কিছু চিন্তা করতে। এবং আমরা অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের দিকে যদি তাকাই, সেখানে সব মিলিয়ে 8জন বোলার বল করেছেন। মিচেল স্টার্ক, হেজেলউড, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স তো বল করেছিলেন, এথান লায়ন বল করেছেন, বাউ ওয়েবস্টার, ট্রাভিস হেড, মার্নাস লাবুশাইন, তাদেরকেও বোলিংয়ে আনা হয়েছিল। অর্থাৎ 8জন বোলার অস্ট্রেলিয়ার বল করেছেন, যেটা রিসেন্ট হিস্ট্রিতে আমার মনেই পড়ে না যে তাদের এতগুলো বোলার ব্যবহার করতে হয়েছে। দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ ডেসপারেশন দে ওয়ার হ্যাভিং। কারণ বাংলাদেশ যখন শান্ত এবং তানজিদ তামিমের পার্টনারশিপটা হয়, সেই সময় কিন্তু 4-এর উপরে করে রান তুলছিল প্রতি ওভারে এবং সেটা খুবই খুবই বিরক্ত করছিল অস্ট্রেলিয়ানদেরকে। পরবর্তীতে অবভিয়াসলি মুশফিকুর রহিমের সঙ্গেও নাজমুল হোসেন শান্তর খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছে, সেটাও একটা 50+ পার্টনারশিপ। এবং নাজমুল হোসেন শান্ত যে গতিতে রান করেছেন সেটার একটা নমুনা আপনাদের বলতে পারি। 126 বল থেকে 84 করেছেন ওভারঅল, তার মানে তার স্ট্রাইক রেট ছিল 67-এর মতো। এবং সেখানে তিনি 7টা 4 একটা ছক্কা হাঁকিয়েছেন, যে ছক্কাটা আমার মনে হয় ফ্রেমে বাঁধানোর মতো একটা ছবি। নাজমুল হোসেন শান্ত নেথান লায়নের এগেনস্টে ব্যাটিং করছিলেন, নেথান লায়ন ওভার দ্য উইকেটে এসেছিলেন এবং মিড অফ মিড অন সামনে রেখে শান্তকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন। স্টেপ আউট করে শান্ত যে ছক্কাটা হাঁকিয়েছেন, প্রায় 90 মিটার লম্বা একটা 6, এবং সেটা একটা স্টেটমেন্ট 6 ছিল যে তিনি আসলে এই ইনিংসটা এভাবেই খেলতে চান, সাহসিকতার সঙ্গেই খেলতে চান। তিনি আসলে পাত্তা দিচ্ছেন না নেথান লায়ন আছেন নাকি প্যাট কামিন্স আছেন নাকি হেজেলউড আছেন নাকি মিচেল স্টার্ক আছেন। এবং মজার যে বিষয়টা, নাজমুল হোসেন শান্ত একজন ইম্পালসিভ পুলার এবং হুকার। তিনি কিন্তু এই পুল শটগুলো অটোমেটিক খেলে ফেলেন। অফের বাইরে কোনো শর্ট বল পেয়ে গেলে বা স্টাম্পের মধ্যে কোনো শর্ট বল পেয়ে গেলে তিনি কিন্তু পুল শটটাতে যান, এবং তার কাছ থেকে আমরা পুল শটেও এগেনস্ট দি স্পেস বোলার্স সবচেয়ে বেশি সংখ্যক রানও পেয়েছি। সো এটাও একটা পজিটিভ দিক যে প্যাট কামিন্স, হেজেলউড কিংবা মিচেল স্টার্ক তারা যখনই প্ল্যান করছেন যে বাংলাদেশি ব্যাটারদেরকে এখন একটু শর্ট বল দিয়ে বিরক্ত করি, কারণ বলটা পুরনো হয়ে গেছে, বলে কোনো সিম মুভমেন্ট, সুইং মুভমেন্ট কিছুই হচ্ছে না, সুতরাং একটুখানি লেন্থের পরিবর্তন করে বাংলাদেশের ব্যাটারদের প্রলুব্ধ করি যে শর্ট বলে তাদের একটা পরীক্ষা নেই। সেই পরীক্ষায় তানজিদ তামিম তিনিও উতরে গেছেন, কারণ তিনি লিভ করছিলেন, বলগুলোকে চার্জ করছিলেন না। কিন্তু নাজমুল শান্ত উল্টো সেখান থেকে রানগুলো বের করে আরও বিরক্ত করছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের, এবং সেটা একটা পজিটিভ দিক ছিল তার ব্যাটিংয়ের। অস্ট্রেলিয়ানরা আবারও বাধ্য হয়েছিল তাদের বোলিংয়ের লাইন এবং লেন্থ পরিবর্তন করতে শান্তর এগেনস্টে। সো ইট ওয়াজ আ ভেরি ভেরি অ্যাটাকিং মাইন্ডেড নক, যেটা আসলে প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য। এবং এই 50টা বা এই 84 রানের নকটা সেঞ্চুরির থেকে কোনো অংশে কম না, যেহেতু দুটো বড় বড় পার্টনারশিপ তিনি করতে মানে এবল হয়েছেন, প্রথমত তানজিদ তামিমের সঙ্গে, পরবর্তীতে মুশফিকুর রহিমের সঙ্গে। আনফর্চুনেট যে সেকেন্ড নতুন বলটাতে নাজমুল হোসেন শান্ত টিকতে পারেনি বেশিক্ষণ, 84 রান করে আউট হয়ে যান। চা বিরতির পরপরই যখন সেকেন্ড নিউ বলটা অস্ট্রেলিয়া নিল, সেই জায়গাটাতে তারা অসাধারণ বোলিং করেছে এবং করাটাই স্বাভাবিক। মানে এক্সপেকটেশন তো এটাই যে অস্ট্রেলিয়া এই ধরনের বোলিংই করবে এবং তাদের এগেনস্টে আপনার একেবারেই আপনার বেস্ট ফোকাসে থাকতে হবে, কোনোভাবে ফোকাসের ঘাটতি থাকা যাবে না। কিন্তু আনফর্চুনেটলি 84 রান করার পর নাজমুল শান্ত অফের একটা বাইরের বল, সেটাতে ফোকাস হারিয়েছেন। বলটা ছেড়ে দিলে নিশ্চয়ই বেঁচে যেতে পারতেন, বাট বলটা না ছেড়ে তিনি বলটা চেস করতে গেলেন এবং সেখান থেকে একটা আউটসাইড এজ লেগে যায়, সেখান থেকে তিনি আউটটা হয়ে যান। বাট
তার আগ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর এই ইনিংসটা অবশ্যই বিরচিত, নায়কোচিত, ক্যাপ্টেন্স নক এবং টেকনিক্যাল জায়গা থেকে খুবই খুবই ওয়েল কম্পোজড। কারণ তিনি পেস বোলারদেরকে নিয়ে খেলেছেন, তিনি স্পিনারদেরকে অ্যাটাক করেছেন, বাধ্য করেছেন অস্ট্রেলিয়াকে ভিন্ন রকম চিন্তায় যেতে, ট্র্যাভিস হেডকে, মার্নাস লাবুশেনকে কিংবা বাউ ওয়েবস্টারকে দিয়ে বোলিং করাতে, বিকজ হি ওয়াজ হিটিং দ্য মেইন স্ট্রিম বোলার্স ভেরি ওয়েল। সো ওই জায়গা থেকে নাজমুল হোসেন শান্তকে এই 50টার জন্য বা এই বিগ 50টার জন্য কৃতিত্ব দিতেই হবে। এবং তার এই ইনিংসটা প্লাস তানজিদ তামিমের ইনিংসটা এবং টপ অর্ডারে যারাই খেলেছেন, মমিনুলের 49 অ্যাপ্রিসিয়েট করতে হবে, সাদমানের 20 অ্যাপ্রিসিয়েট করতে হবে, মুশফিকের 36 অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনার যখন টপ 5 ব্যাটাররা সবাই অ্যাটলিস্ট কিছু কন্ট্রিবিউশন দেন, তখন কিন্তু আপনার ব্যাটিংটা একটু বেটার একটা জায়গায় চলে যায় এবং আপনি একটা ভালো পজিশনে অ্যাজ এ টিম যেতেই পারেন। এখন যে অবস্থায় আছে বাংলাদেশ, সেখান থেকে অবভিয়াসলি মিরাজের উপর এবং লেজের দিকের ব্যাটারদের উপর দায়িত্ব খানিকটা বেড়ে গেছে। নিশ্চয়ই তারা লিডের দিকে তাকিয়ে চিন্তা করবে যে লিডটা কত দূর নেওয়া যায়। এই মুহূর্তে 120 অড রানসের একটা লিড আছে, দিন শেষের ভেতরে অ্যাটলিস্ট 150-60 রানের লিড যদি বাংলাদেশ রাখতে পারে এবং পুরো দিনটা যদি খেলে ফেলতে পারে ব্যাট হাতে, দিস উইল বি আ গ্রেট গ্রেট ক্রেডিট। সো দেখা যাক শেষ পর্যন্ত শান্ত কিংবা তানজিদ তামিম কিংবা মুশফিক কিংবা মমিনুলের এই কষ্টটা বাংলাদেশ আসলে ক্যাপিটালাইজ করতে পারে কিনা। তারা যে এত দুর্দান্ত ব্যাটিং করেছেন সেটা ক্যাপিটালাইজ করার সুযোগটা বাংলাদেশের বাদবাকি ব্যাটাররা করে ফেলতে পারেন কিনা। কংগ্রাচুলেশনস টু নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন্স নক খেলেছেন, যে হাফ সেঞ্চুরির মূল্যটা অনেকটা সেঞ্চুরির মতোই। কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, শান্তর এই হাফ সেঞ্চুরিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ইম্প্যাক্টটা কেমন ফিল করেছেন এবং তার ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা কতটুকু আপনাদেরকে ইমপ্রেস করেছে। অবভিয়াসলি থাকবেন সঙ্গে অল স্পোর্ট এবিপির। ভালো থাকবেন সবাই, শুক্রবারটা এনজয় করবেন।